এই রাজ্যে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে তৃণমূল কংগ্রেস, তাতে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই সরকারকে সমর্থন করার তো প্রশ্নই নেই। কংগ্রেস থেকে এবং টিএমসি থেকে এদের যে ওনাদের যে বক্তব্য, এরা দিশাহীন অবস্থায় চলছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ওরা মঞ্চ তৈরি করেছে, কিন্তু কোনো মঞ্চ টিকে থাকতে পারেনি। যে গণতন্ত্র এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ন্যায় যখন অবহেলিত, লাঞ্ছিত, সেই সময় রাহুল গান্ধী দেশের সমস্ত মানুষকে নিয়ে, আমরা কিন্তু আমন্ত্রণ করেছি বামপন্থী এবং কংগ্রেসিরা হাতে হাত মিলিয়ে 2019 সালে লোকসভায় যেভাবে তাদের ভোট বিজেপির দিকে ট্রান্সফার করেছে, তারা ভেবেছিল, তাদের উচ্চ নেতৃত্বরা অনেক জায়গায় আমরা দেখেছি তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে গেলে আগে বিজেপিকে নিয়ে আসতে হবে, এবং সেই কাজটা করবার জন্য এরা দুই পক্ষ একত্রিত ভাবে বিজেপির দিকে তাদের ভোটটা ট্রান্সফার করেছে। মিডিয়াকে পকেটে ভরে রাখা হচ্ছে বিজেপির থেকে। ট্রাইব টিভিও মিডিয়ারই অংশ। আপনাকে একটা কথা বলে রাখি, ট্রাইব টিভি কারো কথাতে চলে না। শেষ অবধি লড়াইটা লড়ে যাব জনসাধারণের জন্য, কারণ আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জানিয়ে রাখলাম আপনাকে। বুঝলেন, রবি ঠাকুর বলেছিলেন, তুমি কোন সকালে ডাক দিয়েছো কেউ তা জানে না। ঠিক বাংলার পরিস্থিতিটাও অনেকটা ওরকমই বলা যেতে পারে। রাহুলের ন্যায় জোড়ো যাত্রা, এবং সেই ন্যায় যাত্রাতেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কিছুই জানেন না। সেই বিষয় নিয়ে থেকে শুরু করে এবারে একেবারে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস কিছু না বললেও অন্দরমহলে উঠছে নানান রকম জল্পনা কল্পনা। সেই বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনায় আসবো, কিন্তু সময় এখন ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কি নিয়ে আলোচনা হবে তার আগে সাব প্রশ্ন অঞ্জনের। আমার প্রথম প্রশ্ন, জাতীয় স্তরে অনেক হলো ড্যামেজ কন্ট্রোল, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তাই কি তৃণমূল নিয়ে কড়া কংগ্রেস? আমার দ্বিতীয় প্রশ্ন, জোট সম্ভাবনায় ইতি টেনে তৃণমূলের সঙ্গে আলোচনা বন্ধের সিদ্ধান্ত কংগ্রেসের। আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপনা করছি। বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট না হলে বামেদের সঙ্গে জোটের প্রবণতা কতটা? আমার চতুর্থ প্রশ্ন, যদি জোট না হয় তাহলে কি বাংলায় কংগ্রেস 42 আসনেই লড়বে? আমার পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন, মালদায় রাহুলের ন্যায়যাত্রায় পা মেলাবে বামফ্রন্ট, তৃণমূল সরে আসবার কারণেই কি কংগ্রেসের পায়ে পা বামফ্রন্টের? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করা অত্যন্ত দরকারি। সেই উপস্থাপনা করবার পরে বিশদে আলোচনা ফিরব। দেখুন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শুরু থেকেই বাধাপ্রাপ্ত হয়েছে এই যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা আসামে বিক্ষোভের মুখে পড়ে। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে বাংলা পেরিয়ে বিহারে পৌঁছেছেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের আগে জনসংযোগের লক্ষ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই ইন্ডিয়া জোট নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা। একদিকে নীতিশ কুমার জোট থেকে সরে বিজেপির হাত ধরে এনডিএ জোটে ঢুকে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন বাংলায় কোনো জোট নেই, কিছু হলে তা ভোটের ফল প্রকাশের পর। তার উপর রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসহযোগিতা এবং দফায় দফায় প্রতিবাদ সংঘাতের পর কার্যত এক প্রকার শেষ বাংলায় কংগ্রেস তৃণমূল আসন সমঝোতার সম্ভাবনা। তারই মাঝে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে আপ পার্টি। আম আদমি পার্টি জানিয়ে দিয়েছে পাঞ্জাবে তারা কোনো রকম আসন রফায় যাবে না, অর্থাৎ সেখানে লোকসভা ভোটে একলা লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। একসাথে 3 দিক থেকে আক্রমণের জেরে কিছুটা বেসামাল জোট। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যদিও তৃণমূল নিয়ে এবার কড়া পদক্ষেপ নিয়েছে কংগ্রেসও। সূত্রের খবর, দলের অন্দরে কড়া সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বাংলা এবং পাঞ্জাবে তৃণমূল এবং আম আদমি পার্টির সঙ্গে আলোচনার চেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস দল। তাহলে কি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বিষবাও জলে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের অন্দরেই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।
খুব সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ঠিক কি কি বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে। সবার প্রথমে একেবারে আলোচনায় আসবার আগে পরিচয় পর্ব সেরে নেব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই স্টুডিওতে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় খগেন মুর্মু, বিজেপি নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অলোকেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভিতে। আলোচনায় আসবো, কিন্তু আলোচনায় আসবার আগেই যে তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস এই দ্বৈরথ শুরু হয়েছে, তাই সবার আগে প্রশ্ন রাখবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, যেই একলা চলো নীতির কথা বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই একলা চলো নীতিতে কি এবার সৌজন্য সাক্ষাৎ শেষ হয়ে গেল? তাই জন্যই কি অন্দরমহলে এখনো পর্যন্ত প্রকাশ্যে কংগ্রেস কিছু না বললেও অন্দরমহলে শোনা যাচ্ছে আসন সমঝোতা আর করছে না কংগ্রেস? কি বলবেন? দেখুন, রাজনীতিতে সৌজন্য একটা জায়গা অবধি থাকতে পারে, কিন্তু রাজনীতি নিজে একটা অঙ্কও বটে। সেই অঙ্ক গ্রাউন্ড লেভেলে অঙ্কটা কষা হয় যে কোন জায়গায় কোন দলের কতটা স্ট্রেংথ আছে। পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো এখানে তৃণমূল কংগ্রেস 213 এবং তার পরবর্তী সময় সেটা প্রায় 220 ক্রস করে গেছে, এমন সংখ্যক বিধায়ক তৃণমূলের হাতে আছে। এবং একইভাবে কংগ্রেসের হাতে সেখানে বিধায়ক সংখ্যা 0। সেই জায়গা থেকে যদি সৌজন্যের খাতিরে কংগ্রেস অন্যায্য কিছু ডিমান্ড করে, সেই ডিমান্ড ফুলফিল করার অর্থ হচ্ছে যে বিজেপির হাতকে শক্ত করা। কেননা যেখানে তৃণমূল শক্তিশালী, সেই সমস্ত জায়গায় যদি অন্য কোনো দলের প্রার্থীকে আমরা মেনে নিই, সেই জায়গায় আলটিমেটলি জোটের যে লক্ষ্য, জোটের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সাম্প্রদায়িক দল যে ভারতবর্ষকে চালাচ্ছেন, সেই সাম্প্রদায়িক দলের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করা। সেই যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যই কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু আমরা সরে আসার সামিল হবে। কেননা তৃণমূলের যে শক্তি আছে, কংগ্রেস যদি তৃণমূলের যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলায় আমাদের সাথে একত্রিতভাবে লড়তে পারত, তাহলে যেটা দাঁড়াতো সেটা একটা বিশাল সংখ্যক আমরা লোকসভায় 42-এর কাছাকাছি আসনে আমরা জয়যুক্ত হতে পারতাম। এবং সেক্ষেত্রে আফটার ইলেকশন যেটা টার্গেট, যে বিজেপিকে কেন্দ্র থেকে সরানো, সেই টার্গেটে কিন্তু আমরা সফল হওয়ার দিকে অনেকটা এগিয়ে যেতাম। কিন্তু কংগ্রেসের যে হঠকারী সিদ্ধান্ত, এখানকার যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের যে ঔদ্ধত্য, তাদের যে কিছু মানে খালি কলছি যে বাজে বেশি, সেটা এখানকার আপনার রাজ্য কংগ্রেসকে দেখলেই বোঝা যায়। যে জায়গায় অধীর চৌধুরীর ঢাল নেই, তরোয়াল নেই, পশ্চিমবঙ্গের বুকে কোনো সংগঠন নেই, অথচ তিনি মিসগাইড করে চলছেন কেন্দ্রের কংগ্রেসকে যে তিনি এখানে অনেক কিছু করতে পারবেন, যেটা বিগত দিনেও তার দ্বারা সম্ভব হয়নি, আগামী দিনেও সেটা সম্ভব হবে না। এবং তৃণমূল বরাবরই বিজেপিকে রুখবার ক্ষেত্রে এককভাবেই লড়াই করে এসেছে, সে 19-এ হোক 21-এ হোক। আমরা 19-এ দেখতে পেরেছি যে সিপিএম এবং কংগ্রেস এই বিজেপি দলের হাত শক্ত করবার জন্যে তাদের ভোট শেয়ার সম্পূর্ণ বিজেপির দিকে তাদের ভোটটাকে পোল করিয়েছে। তারপরেও কিন্তু দেখা গেছে যে বিজেপি এখানে 18টা সিট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস বাকি 22টা সিট পেয়েছিল, কংগ্রেস 2টো সিট পেয়েছিল। সেই জায়গা থেকে পরে আরও 2জন আপনারা জানেন সাংসদ, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে তৃণমূলের সংখ্যা দাঁড়িয়েছে 24 এবং বাকি দলগুলোর সংখ্যা কমে এসেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে জোটের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য যদি আমরা না পৌঁছতে পারি, সেরকম জোট করার কোনো অর্থ হয় না। সেই জন্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসন রফার যেভাবে কংগ্রেস চাচ্ছে সেভাবে কখনো সম্ভব না। এর পরিণতি আপনারা বিহারে দেখতে পেরেছেন গত নির্বাচনে। আজকে আরজেডির সমকক্ষ তারা আসন নিয়েছিল, কিন্তু দেখা গেছে শেষে মাত্র 16টা আসনে কংগ্রেস জিততে পেরেছে, সেখানে আরজেডি 70 আসনে জিততে পেরেছে। আমার যে মনে হচ্ছে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তারা বোধহয় চাচ্ছেন না যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। বেশ বেশ একেবারে এই প্রশ্ন নিয়ে চলে যাব সরাসরি অলোকেশ বাবুর কাছে। অলোকেশ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অলোকেশ বাবু, বারবার
এই রাজ্য কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেস, এবং শুধু তাই না, আজ মমতা ব্যানার্জি একেবারে বালুরঘাটের সমাবেশ থেকে সরাসরি বলে ফেললেন যে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করতে পারে শুধুমাত্র বিজেপির এগেনস্টে, এবং বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এই তিনজনের জন্য একাই কাফি তৃণমূল কংগ্রেস। কি বলবেন? না, যদি আমি বলবো যে শক্তির বিচারে, যেটা অরিন্দমবাবু বললেন, যে শক্তির বিচারে তৃণমূল অনেক এগিয়ে আছে, এটা সত্যি যে কংগ্রেস শূন্য। কংগ্রেস কোথায় শূন্য? এসএসসি চাকরি চুরিতে কংগ্রেস শূন্য। শক্তির বিচারে তৃণমূল কোথায় এগিয়ে আছে? ৮০,০০০ চাকরি চুরিতে তৃণমূল অনেক এগিয়ে আছে শক্তির বিচারে। তৃণমূলের আজকের দিনে শিক্ষামন্ত্রী জেলে, আর এসব নিয়ে মনে হয় আজকের আলোচনা ছিল না। অযথা আলোচনার সব জায়গায় কংগ্রেসের বলার কিছু নেই, এবং কংগ্রেস এখন পশ্চিমবঙ্গে যে বিজেপির বি টিম হয়েছে সেটা এনাদের কথা থেকে বোঝা যায়। এনারা কখনো বিজেপির কাছে এটা স্বীকার করেনি যে রাজ্য কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করবে, এই কথা রাজ্য কংগ্রেস কোনোদিন স্বীকার করেনি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য কংগ্রেস বারবার জানিয়েছিল পশ্চিমবঙ্গের যে শিক্ষা চুরি, কয়লা চুরি, বালু চুরি, গরু পাচার এবং তৃণমূলের যে দুর্নীতি, যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তাহলে তৃণমূলের দুর্নীতির বদনাম কংগ্রেসের গায়ে লাগবে। কংগ্রেস নেতৃত্ব, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব দিল্লিকে বারবার এই কথা বুঝিয়েছে যে আমরা কোনো পরিস্থিতিতেই, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা, আপামর সাধারণ মানুষ চায় না যে কংগ্রেস পার্টি তৃণমূলের সঙ্গে কোনো রকম জোটে যাক। সুতরাং আর ইন্ডি জোট একটা ধারণা মাত্র, কোনো নির্বাচনী অ্যালায়েন্স ছিল না, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের একটি সমন্বয় ছিল। অলোকেশ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? অলোকেশ বাবু, আপনার কাছে প্রশ্ন রাখবো। আপনি বলছেন যে আপনারা চান না, বা একেবারে এই প্রদেশ কংগ্রেসের কেউ চায় না যে কোনো কারণে জাতীয় কংগ্রেস এটা মেনে নিক বা কিছু হোক, এরকম টাইপের, যেখানে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে মেলবন্ধনে থাকুক। তাহলে আপনারা কেন 10 থেকে 12টি আসন চাইছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে? সমঝোতাও চাইছেন না, আবার 10 থেকে 12টি আসনও চাইছেন। আবার সব থেকে বড় কথা, যখন তারা 2টো আসন দিতে চাইছে তখন আপনারাই আবার দ্বৈরথ প্রকাশ করছেন। কি হচ্ছে কি? আমাদের সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে সব থেকে বেশি ছুরির আঘাত যে করেছে সেই দল নাম চুটি। সুতরাং কংগ্রেস নেতৃত্বের কাছে প্রদেশ কংগ্রেস কখনোই 10টা 12টা 2টা 1টা সিট প্রদেশ কংগ্রেস কখনোই করে নাই। পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে অলোকেশ বাবু, আপনাকে একটা কথা বলতে আমাকে বলতেই হচ্ছে, আপনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা তুলছেন, বেশ মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন প্রথম ইন্ডিয়া জোটের বৈঠকটা শুরু হয়েছিল তখন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কোথায় ছিল? তখন কেন আপনারা ভাবেননি যে এই তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করেছে, আগে থেকেই জাতীয় কংগ্রেসকে জানানো এবং তখনই বৈঠক পোস্টপোন করে দেওয়া? কি করছেন? আপনাদের স্ট্যান্ড পয়েন্ট, প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট, অলোকেশ বাবু বি স্পেসিফিক, আপনাদের প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টে অত্যন্ত পরিমাণে নাকানি চুবনি খাচ্ছেন না তো? আপনারা কোনোভাবে নাজেহাল নন তো? আমরা খুব পরিষ্কার, প্রদেশ কংগ্রেস খুব পরিষ্কার, তৃণমূলের চুরির দায় প্রদেশ কংগ্রেস নিজের ঘাড়ে নেবে না, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা নিজেদের ঘাড়ে নেবে না, এটা খুব পরিষ্কার। বেশ বেশ, আসবো অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, সিপিআই নেতা। অনির্বাণ বাবু, একটা প্রশ্ন যা রেখেছিলাম একেবারে অঞ্জনের সাপ প্রশ্নে, আজ আপনারা বরাবরই একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাপ বার্তা দিয়েছেন যে আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, এবং একই কথা বারবার আপনারা প্রকাশ করেছেন। এবং তার থেকেও বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন যে সিপিআইএম বা বামফ্রন্ট প্রত্যেকে ক্যাপ্টেন হিসেবে কাজ করছে, তাই তারা ইন্ডিয়া জোটের এই সব ক্যাপ্টেন যারা আছে বামফ্রন্ট, তাদের কথা শুনতে তারা রাজি নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরে যাবার কারণেই কি তাহলে আপনারা মালদাতে একেবারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে পা মেলাচ্ছেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি, এই রাজ্যে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, যেভাবে দুর্বৃত্তায়নকে পেট্রোনাইজ করেছে তৃণমূল কংগ্রেস, তাতে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই সরকারকে সমর্থন করার তো প্রশ্নই নেই, বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার কোনো প্রশ্ন নেই। যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করবে না, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সবচাইতে, যাদের মধ্যে একটা, তাদের বিগত ইতিহাসটা দেখুন, তারা কখনো বিজেপির সঙ্গে ঘর করেছে, পরে বিজেপির ক্যাবিনেটে তারা ছিল, সুতরাং বিজেপির সঙ্গে তাদের পুরনো প্রেম চাগাড় দিয়েছে। যেমন নীতিশ কুমারের পুরনো প্রেমটা চাগাড় দিল যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে,
তো পুরনো প্রেম তো এত তাড়াতাড়ি যাবে না। তো আরএসএস যাকে দুর্গা বলেছিলেন সেখানে ফিরে যেতেই হবে, ঝাঁকের কই ঝাঁকে ফিরবে। এখন নীতিশ কুমার সরাসরি গেছেন, আর তৃণমূল কংগ্রেস যে কাজটা করছে সেটা খুব একটা ছদ্মবেশে কাজটা করে চলেছে সুচারুভাবে। কারণটা বলি, কারণ আপনি যে একটু আগে বলছিলেন যে কেন ওই যে জোটের যে মিটিং, সেই মিটিং এ তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল। দেখুন, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি ডাকা হয় একটা সমস্ত রাজনৈতিক দলকে, তো যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন আপনি যদি কোনো মহৎ উদ্দেশ্যের জন্য ডাক দেন তাহলে সেখানে অনেক মানুষ যাবে, তার মধ্যে ভালো মানুষও যেমন থাকবে, অনেক চোরছাচোরের কৌতূহলও থাকবে। কিন্তু আপনি তো সেই দঙ্গলের ভিতরে যে কে চোরছাচোর আর কে ভালো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। কিন্তু যখন আস্তে আস্তে সেই মহৎ উদ্দেশ্যটাকে এক্সিকিউশনের বাংলার দিকে মানুষ আইডেন্টিফাই করে ফেলেছে তখন বামপন্থীদের। আপনি কথা বললে আমি থেমে যাচ্ছি। প্লিজ 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 আমি সবাই বাংলার মানুষ আপনাদের আইডেন্টিফাই করে ফেলেছে, তাই জন্য আপনাদের শূন্য পরিণতি শূন্য। বাংলার মানুষ আইডেন্টিফাই করে নিয়েছে জন্যই আপনারা শূন্য, আমরা 213। এভাবে নয়, অনির্বাণ বাবুর কাছ থেকে আমি সম্পূর্ণ উত্তর নেবো, তারপর সবাইকে বলার সুযোগ দেবো। অনির্বাণ বাবু বলুন, কমপ্লিট করুন। সবাইকে সমান বলতে দিন প্লিজ অলোকেশ বাবু। এইবার আস্তে আস্তে যখন সেই মহৎ উদ্দেশ্যটাকে এক্সিকিউশনের দিকে এগোনো যাবে, তখন দেখা যাবে যারা চোর ছ্যাঁচোর, যাদের অসৎ উদ্দেশ্য থাকে, তারা আস্তে আস্তে সিপিএম এর মতো চোর ছ্যাঁচোর। কংগ্রেসের ক্ষেত্রে তাই হয়েছে। এরা যত সময় এগোচ্ছে তত এরা ওই যে যুক্তি দিচ্ছিলেন না অনির্বাণ বাবু, তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন অরিন্দম বাবু, আমি সব মানছি, আমি এই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে, এই সময়কালীন অবস্থাতে দাঁড়িয়ে আমি সব মানছি। আপনার যুক্তি, অলোকেশ বাবুর যুক্তি, দুজনের যুক্তি আমি মানছি, কাটছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন জাতীয় অবস্থাতে সবাই মিলে একসাথে মেলবন্ধন হওয়ার চেষ্টা করছেন, তখন সেইকালীন অবস্থাতে কি জাতীয় কংগ্রেসের কেউ বা জাতীয় দলগুলো কি আপনারা কিছুই জানতেন না কংগ্রেস বা এই তৃণমূল কংগ্রেস সম্পর্কে? যদি জানতেন তাহলে কেন তাদেরকে এই বৈঠকে ডাক দিলেন? আর যদি জেনেই থাকেন, হ্যাঁ বলুন বলুন বলুন। ওই তো বললাম, যখন একটা মহৎ উদ্দেশ্যে ডাক দেওয়া হবে তখন চোর ছ্যাঁচোরদের সিপিএম এর ডাকতে হয়। কিন্তু যখন তাদের অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ কেউ সেখানে উপস্থিত হবে, যত সময় এগোবে তাদের যে ছদ্মবেশটা খুলে পড়বে এবং তারা নানা অজুহাতে সরে যাওয়ার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেসের সেটাই হয়েছে। একটু আগে অরিন্দম বাবু বলছিলেন যে কংগ্রেসের কোনো ভোটই নেই, শূন্য হয়ে গেছে। যদি ওটা কংগ্রেসের দিকে প্রশ্ন ছিল, তবে উত্তরটা দিই যে 2011 সালে যখন ওনারা কংগ্রেসের হাতে পায়ে ধরতে গেছিলেন, তখনও কিন্তু কংগ্রেসের ভোট পার্সেন্টেজ তৃণমূলের থেকে কম ছিল। তখন বিমল গুরুং এর হাতে পায়ে ধরতে গিয়েছিলেন, তখনও বিমল গুরুং এর ভোট পার্সেন্টেজ বিরাট কিছু ছিল না। কিন্তু তখন বামফ্রন্টকে সরানোর জন্য যাকে পেয়েছে তার হাতে পায়ে ধরতে গেছে। তৃণমূল আবার কবে বিমল গুরুং এর হাত ধরতে গেল আর কংগ্রেসের হাত ধরতে গেল? তো এইটা হচ্ছে আসল ব্যাপার, হচ্ছে যে কোনো অজুহাত তুলে এই যে বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে অনলাইনে জুড়ে গিয়েছে। আসবো একটু পরিচয় পর্ব করে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় খগেন মুর্মু, সাংসদ বিজেপি। খগেন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে এক কথায় অঞ্জলে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে খগেন বাবু জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম সরকার, তৃণমূল নেতা, মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, এবং মাননীয় অলোকেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা। মূলত আজকের যে আলোচনা, সেই আলোচনা আপনাকে ওয়ান লাইনারে বলার চেষ্টা করব। একেবারে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলে ফেলেছেন যে কোনো কারণেই তারা এই ইন্ডিয়া জোটের সঙ্গে থাকতে চাইছেন না সেইভাবে, কিন্তু পরবর্তীকালে ভোটের পরে থাকতেও পারেন, সেই বিষয়ে কিছু আশঙ্কা প্রকাশ করেওছেন। কিন্তু একলা চলো নীতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়কালীন অবস্থাতে একেবারে জাতীয় কংগ্রেস থেকে কানাকষা শোনা যাচ্ছে যে এই বিষয়ে একেবারে আসন সমঝোতা নিয়ে কিন্তু তারা আর বেশি কিছু তৃণমূল কংগ্রেসকে বলতে যাবে না। এটাই মূলত আজ আলোচনার বিষয়। অনির্বাণবাবু, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি কন্টিনিউ করুন, তারপর খগেন বাবুর কাছে আসবো। অনির্বাণবাবু বলুন। হ্যাঁ, আমি চাইছিলাম পার্সেন্টেজের ব্যাপার। 2011 সালে তো কংগ্রেসের ভোট পার্সেন্টেজ তৃণমূলের থেকে কম ছিল, তাহলে কেন তখন কংগ্রেসের হাতে পায়ে পড়তে গিয়েছিলেন উনি? কার হাতে পায়ে পড়েছিল? আপনি দেখেছেন কংগ্রেস পড়েছিল না আমরা পড়েছি? আপনি চুপ করুন। কেন চুপ করবো? আপনি ভুলভাল বলছেন কেন? কথা শেষ করতে দিন। আপনি অভদ্র, অনৈতিক ভুলভাল কথা বলছেন কেন? প্লিজ, আপনি ভুলভাল কথা বলছেন। কে বলছে? পায়ে কাকে ধরতে দেখেছেন আপনি? কংগ্রেসের সময় বলবেন। সময় বললে আপনি ভুলভাল বলতে থাকবেন? তৃণমূলের কোনো কম্য নেই, খালি এইসব ভুলভাল কথা। কনস্ট্রাকটিভ কথা হবে, প্লিজ।
না না, তাহলে মাঝখানে ঢুকতে নিষেধ করুন। না 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 না, নিশ্চয়ই নিশ্চয়ই না না না, শুনুন শুনুন সঞ্চালককে আপনারা চারজনই সবাইকে সম্মান বলার সুযোগ দাও। আমি জানা দরকার আমি দেখুন দেখুন প্লিজ প্লিজ সবাইকে সম্মান বলার সুযোগ দাও। প্লিজ 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 আমি একটা কথা বলছি, আপনারা চারজনই আমার সম্মানীয় গেস্ট, সম্মানীয় অতিথি, আপনাদের চারজনকে সম্মানের সাথে বলছি, প্লিজ সবাই সম্মানের সাথে কথা বলুন এবং কেউ পার্সোনাল অ্যাটাক করবেন না, বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন না। আমি সবাইকে বলার সুযোগ দেবো, প্লিজ অলোকেশ বাবু। কিন্তু কথা বলার সময় আপনি একটু বলুন যে মাঝখানে ইন্টারফেয়ারেন্স। আমি বলছি প্লিজ সৌজন্যতা মেনটেন করুন সবাই, প্লিজ বলুন। এবার ওই যে তখন 2011-তে পার্সেন্টেজের কথা তৃণমূলের মাথায় আসেনি, তখন কংগ্রেসের হাত পা ধরেছিল গিয়ে, এখন পার্সেন্টেজের কথা বলছে। আসল ব্যাপার হচ্ছে এগুলো অজুহাত, বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াইটাকে দুর্বল করে দেওয়া এবং বিজেপিকে পরোক্ষে মদত করা, এটা হচ্ছে আরএসএস এর দুর্গার কৌশল। এবং সেই জন্য এইসব এখন লেম এক্সকিউজ গুলো খাড়া করছেন। নীতিশ কুমার সরাসরি প্রত্যক্ষভাবে করেছেন, আর উনি পর্দার আড়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটাই কৌশল। না না না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছে এমনটা কিন্তু নয়, একেবারে পাঞ্জাব থেকেও বলা হচ্ছে যে আপ পার্টির থেকেও বলা হচ্ছে তারা ইন্ডিয়া জোটের সঙ্গে সেভাবে আসল সমঝোতা করবেন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এত বৈঠকে কি মানে দাঁড়ালো আজ এই সময়কালীন অবস্থা থেকে? আপ শুরুতেই বলেছে যে নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবে না। প্রশ্ন তো সেখানেই অলোকেশ বাবু। না অলোকেশ বাবু আপনি যে তথ্য দিচ্ছেন, আপনি যে তথ্য দিচ্ছেন অলোকেশ বাবু, সেই অনুসারে আপনাকে বলে রাখি, আপনার জানাটা খুব দরকারি হয়তো। আপনি যে কথাটা বলছেন সেই অনুসারে পরবর্তীকালে আপ পার্টিকে আপনাদের এই বৈঠক, আপনাদের সবাই মিলে সমঝোতা নিয়ে অনেক রকম কথাও হয়েছে, সেখানেও বৈঠক হয়েছে, আপ পার্টিকে বোঝানো হয়েছে, তখন কোথায় ছিলেন আপনারা? প্রশ্ন হচ্ছে এত বৈঠকের মিনিট কোথায় দাঁড়ালো? আপ কিন্তু সবার প্রথমে ক্লিয়ার করেছিলেন এই ইন্ডি জোট নির্বাচনী জোটের আলোচনা হবে না। তাহলে আপনাদের ইন্ডিয়া জোটের মূল কারণটা কি দাঁড়ালো? ইন্ডিয়া জোটের বৈঠকে কি মানে দাঁড়ালো? প্রশ্ন তো এখানেই দাঁড়াচ্ছে অলোকেশ বাবু, তাহলে ইন্ডিয়া জোটের বৈঠকের কি মানে দাঁড়ালো? বি স্পেসিফিক, আমার প্রশ্ন এটাই। ইন্ডিয়া জোট একটা কনসেপ্ট ছিল, ইন্ডিয়া জোট কোনো নির্বাচনী অ্যালায়েন্স না। আরে বাবা, ইন্ডিয়া জোট কি আশ্চর্য! লোকসভা নির্বাচনের আগে অলোকেশ বাবু নির্বাচনী কোন রকম কিছু নয়, মেনে নিচ্ছি। লোকসভা নির্বাচনের আগে অলোকেশ বাবু প্লিজ শুনতে হবে কথা, তারপর উত্তর দেবেন, নিশ্চয়ই উত্তর দেওয়ার সুযোগ দেবো। অলোকেশ বাবু, আমি ডিবেট করছি না, আমি সঞ্চালক। আপনি যেভাবে হিট করছেন মনে হচ্ছে যেন আমি কোনো পার্টির সমর্থন, একেবারেই নয়। অলোকেশ বাবু শোনারও ধৈর্য রাখতে হবে, ধারণাটা ক্লিয়ার করতে হবে। অলোকেশ বাবু প্লিজ, এটা এক কথায় অঞ্জনের শো, ট্রাইব টিভির শো, এইভাবে হয় না। আমি আসবো খগেন বাবুর কাছে। খগেন বাবু, একেবারে আপনি যেটা বলছেন, যে আপনারা যেটা বলছেন বিজেপি থেকে, যে সবাই মিলে এক প্রকার ঘোট করার চেষ্টা করেছে, জোটকে আপনারা ঘোট নাম দিয়েছেন। প্রশ্ন হচ্ছে কি হলো, কি বলবেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতির কথা বলে ফেলেছেন, জাতীয় কংগ্রেস থেকে এখন নানাবিধ মতাদর্শ আসছে, কি বলবেন? রিয়াকশন নেব আপনার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই একলা চলো নীতির কথা বারে বারে আমরা শুনেছি। উনি যত বড় বড় সভাতে তিনি বলেছেন, সমস্ত সবাই আমরা শুনেছি একলা চলো তিনি বলেছেন, যদি তোর সাথে কেউ না আসে একলা চলো, এই কথাটা সবসময় আমরা শুনেছি। তিনি এই কবিতাটা বারবার তিনি মানুষের সামনে তুলে ধরেন, কিন্তু বারে বারেই তিনি আবার একই কথা বলেছেন, বিজেপিকে রুখতে সমস্ত দলকে একটা জোট ভোট এগুলো বারে বারেই তৈরি করেছে। শুধু এই 2023 সালের আপনি যদি পেছনের দিকে আরো যান, দেখবেন প্রতি নির্বাচনের সামনেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখেন এবং তিনি প্রধানমন্ত্রী বর্জন হয়ে সব দলকে নিয়ে বৈঠক করেন। এইবারও দেখলেন যে 26টা দলকে নিয়ে তিনি INDIA তৈরি করেন। লক্ষ্য কি, যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্ন হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া। কিছুদিন পরেই আবার দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভ্রম কেটেছে, তিনি আবার বললেন না আমি হবো না, খার্গে হবে। তাহলে এই যে আজকে বিভ্রান্ত করা, যে পশ্চিমবাংলার মানুষ অনেকটা, পশ্চিমবাংলা থেকে আমাদের একজন রাজ্যের একজন বিশেষ করে বাঙালি মহিলা, তিনি বাংলা থেকে প্রধানমন্ত্রী হন। অনেক মানুষ এটাতে
আমি বিভিন্ন জায়গাতে শুনতাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তাব রাখা হয়েছে, 26টা দল নিয়ে একটা জোট তৈরি করা হয়েছে। তো এইটা সবারই একটা আশা ছিল যে প্রধানমন্ত্রী হবে। আর আমরা বারে বারে বলেছি বিজেপির পক্ষ থেকে একটা ভোট আসলে যে সমস্ত মানুষের আজকে মোদিটাকে ঘুরিয়ে দাও, মানুষ পশ্চিম বাংলায় চোরদের চিহ্নিত করে, চোর কারা? তৃণমূল কংগ্রেস। এরা মানুষের সবকিছু লুট করছে। আপনি যদি দেখেন একেবারে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো নিজের নামে চালাচ্ছে, সব নিজের নামে, সব মমতা ব্যানার্জির নামে চালাচ্ছে। বেশ বেশ মানছি খগেন বাবু আপনি, হ্যাঁ আমি আপনাকে বলার সুযোগ দেবো আপনাকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি বলুন, কন্টিনিউ করুন। আমি কমপ্লিট করি, হ্যাঁ কমপ্লিট করুন, নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করা আছে, আপনি বলুন। এর জন্য মানুষ কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত মানুষ আজকে রাস্তায় নামছে, প্রতিবাদ করছেন। এই চুরিকে রুখতে হবে, কাটমানি রুখতে হবে, চাকরি যে আজকে চুরি হচ্ছে সেটাও বন্ধ করতে হবে। মানুষ স্থিতি বিরক্ত পশ্চিমবঙ্গে, তাই আজকে এটার থেকে তিনি আবার দেখছেন যে এখন তো মানুষ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবাই কথা বলছে, তাই আজকে তিনি ওই সমস্ত যে ভোট এই সমস্ত থেকে বেরিয়ে এসে তিনি বলছেন একলা চলো। আসলে একলা চলো এটা হচ্ছে যে আসলে এটাই তার হচ্ছে নীতি, অর্থাৎ সবকিছু পশ্চিম বাংলার যত রকমের যা যা এখানে হচ্ছে উন্নয়নের কাজ হবে সব তার দল। যেটা দেখছেন যে এখানে কিছুক্ষণ আগে শুনছিলাম অলৌকিক বোধহয় সম্ভবত বলছিলেন যে তাদের দলে যোগ দিচ্ছেন, এই সমস্ত করছেন, যোগ দিচ্ছে তাদেরকে ভয় দেখিয়ে, তাদের মামলা করে, কাউকে হচ্ছে যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের যোগ দেওয়ানো হচ্ছে। আর কোথাও ভোট হয়েছে নাকি? ভোট তো হচ্ছে না, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে দখল হচ্ছে। সমস্ত প্রশাসনকে ব্যবহার করতে এরা দখল করেছে। খগেন বাবু বলার সুযোগ দিয়েছি, অনেকক্ষণ বলার সুযোগ দিয়েছি খগেন বাবু, অনেকক্ষণ বলার সুযোগ দিয়েছি। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে আপনাদের টোটাল সাংসদের সংখ্যা কত বাংলাতে? আমাদের বাংলায় আমাদের সাংসদের সংখ্যা হচ্ছে যে আমাদের এখন 16। এই দুজন যে গেছে, কেন গেছে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন। বেশ বেশ বেশ, সেটা আমাদের আমাকে প্রশ্নটা করতে দিন, আমাকে প্রশ্নটা করতে দিন। না খগেন বাবু প্লিজ, না প্লিজ খগেন বাবু প্লিজ, কোশ্চেনটা শুনতে হবে। প্রশ্ন হচ্ছে 16 জন সাংসদ, 2 জন সাংসদ কি হিসেব চাইছেন সেটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নেব, ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাংসদরা বাংলার জন্য কি করেছে? সাংসদরা বাংলার জন্য যা করেছে সেটা আপনিও পেয়েছেন। আপনি বলুন না, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন না, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন। সাংসদরা কথা পেলেন আমি যখন বলছি তখন উত্তরটা নিশ্চয়ই শুনছি আমি, বলুন। দাঁড়িয়ে আছেন, যেখানে বসে আছেন, আমাদের এমপি ল্যাডের টাকা দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি 2 বছর আমাদের এখানে এমপি ল্যাডের টাকা বন্ধ করে দিয়ে প্রথম এত বড় মহামারী থেকে মানুষকে রক্ষা করবার জন্য ভ্যাকসিন দিয়েছেন। এটা এমপি ল্যাডের টাকা। উন্নয়নটা সেটা হচ্ছে আপনি সবটা সামগ্রিক দেখবেন। আপনি যদি মানুষ যদি না থাকে পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে, উন্নয়ন কি হবে? উন্নয়নটা কি হবে? আর ওদের কথা উন্নয়ন দাঁড়িয়ে আছে, উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। এখন একেবারে মিড অফ দ্য শোতে চলে এসেছি, খগেন বাবুর কাছ থেকে উত্তরটা নেব, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, এখন একটু ফিরে এলাম বিরতির পরে। তাহলে প্রশ্ন উঠছে, সত্যি কি তাহলে সৌজন্য শেষ? খগেনবাবু বলছিলেন বিরতির আগে, কিন্তু তার আগে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা আরেকবার আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবো যে এই ইন্ডিয়া জোট নিয়ে নানাবিধ প্রশ্ন সামনে আসছে। সেই প্রশ্নের উত্তরই এই 1 ঘন্টাতে জানার চেষ্টা করছি, এই প্রশ্নগুলো উত্তর নেব, কিন্তু একেবারে এখন অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, আপনিও শুনছেন খগেনবাবু কি বলছেন। আমি কোনো প্রশ্নই আপনাকে করব না, আপনাকে সরাসরি বলবো খগেনবাবুর উত্তরে আপনি কি বলবেন? লড়াই আজকে নতুন নয়, এই লড়াইয়ের ধারাবাহিকতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওয়ান ফাইন মর্নিং তো আমাদের মনে হয় না, এই নকল ছায়া যুদ্ধ করার কথা আমাদের নয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে বিজেপি যেভাবে ভারতবর্ষের সংস্কৃতির সংজ্ঞাটাকে পরিবর্তন করার চেষ্টা করছে,
ভারতবর্ষের যে শিকড়, সেই শিকড়টাকে সম্পূর্ণ বদলে দেওয়ার চেষ্টা করছে। মূল যে রাজনৈতিক প্রশ্ন, সেই রাজনৈতিক প্রশ্নগুলো পিছন দিকে ঠেলে দেওয়ার জন্য তারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে তার একটা বিভৎস রূপ দিচ্ছে। দেখুন, রামায়ণ যুগে যুগে নৈতিক আদর্শের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের বাঙালি জাতির কাছেও কৃত্তিবাসী রামায়ণ বলুন, বাল্মীকি রামায়ণের অনুবাদ বলুন, আমাদের কাছে পরম আদরণীয়। আমার ঘরেও রামায়ণ আছে, আমি রামায়ণের মুগ্ধ পাঠক এবং বহুবার রামায়ণ পড়েছি। এই রামায়ণ অর্থাৎ এই যে জয় শ্রীরাম শব্দটা, এটা তো ভক্ত হৃদয়ের একটা আন্তরিক উচ্চারণ। সেই উচ্চারণটাকে উগ্র রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে বিজেপি, এবং তার মধ্যে একটা ভয়ঙ্কর হিংসা ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে দিয়ে। আজকে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি কিভাবে তাকে রাজনীতির সঙ্গে মিশিয়েছে এবং মূল রাজনৈতিক প্রশ্নগুলো সমস্ত পিছনের দিকে চলে গেছে। তার যেন মনে হচ্ছে যে এতদিনে বোধহয় হিন্দুত্ব রক্ষা পেল। আরে বিজেপি আসার আগেও হিন্দু ধর্ম ছিল, মুসলিম ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল। কোন ধর্ম তো বলেনি যে আমাদের গেল গেল হয়ে গেল সবকিছু। আজ বিজেপি এসে নতুন করে সংজ্ঞা দিচ্ছে যে এখন হিন্দুত্ব রক্ষা করতে হবে। তাহলে বিজেপি আগে হিন্দু ধর্ম ছিল না? আসলে একটা জাতি বিদ্বেষ তৈরি করা, এটা হচ্ছে বিজেপির কাজ, এবং সেটাতে সুচারুভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং বিজেপির বিরুদ্ধে এই যে লড়াই, তাদের যে সাংস্কৃতিক ভাবে দেশের যে ঐতিহ্য, সে ঐতিহ্যটাকে বদলে দেওয়ার যে প্রবণতা, তার বিরুদ্ধে আমাদের যে ইডিওলজিক্যাল লড়াই, এই লড়াই থাকবে, ছিল, আছে এবং থাকবে। এই জন্য বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ে আমরা কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছি, এবং আমরা এও মনে করি যে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়তে গেলে কংগ্রেসকে লিড করতে হবে এবং কংগ্রেসকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। আচ্ছা অনির্বাণবাবু, একটা প্রশ্ন আপনাকে করব। আপনি বলছেন যে কংগ্রেসকে লিড করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন কংগ্রেসকেই লিড করতে হচ্ছে? প্রশ্ন হচ্ছে আপনারা কেন এখনো পর্যন্ত সেই স্ট্যান্ড পয়েন্টে এসে দাঁড়াতে পারেনি যখন প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা লড়াই করতে পারে? কেন এই জোটবদ্ধ হওয়া? মানুষের কাছে কি রং মেসেজ যায় না? তার কারণ এটা কোনোদিনও সম্ভব নয়। ইডিওলজিক্যালি প্রত্যেকটি পার্টির একরকম ব্যক্তিত্ব থাকতে পারে, মতামত এক হতে পারে। উত্তর দিই? হ্যাঁ, নিশ্চয়ই অনির্বাণবাবু, শুনবো, বলুন। দেখুন, পরাধীন ভারতবর্ষে যখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তখনও কংগ্রেসের মঞ্চকে ব্যবহার করে কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে কাজ করেছেন। এটা নতুন কিছু নয়। নিশ্চয়ই বলুন। পরবর্তীকালে প্রফুল্ল ঘোষ, তিনি বামেদের সমর্থনে জিতে এসেছিলেন। সুতরাং একটা রাজনীতির যে গতি প্রকৃতি, ইতিহাস মাঝে মাঝে এমন একটা জায়গায় এনে দাঁড় করায় যেখানে কিছু অনিবার্যতা দেখা দেয়। আজকে এই কথা তো আমাদেরকে স্বীকার করতে হবে যে স্বাধীনতার পর বামপন্থীরা বর্তমানে এখন সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে। সারা দেশে তাদের শক্তি কমেছে, এই কথাটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এখন এই হার্ড রিয়ালিটিটাকে মেনে নিতে হবে। আজকে যদি সারা ভারতবর্ষে বামেদের যথেষ্ট শক্তি থাকতো, তাহলে বিজেপির বিরুদ্ধে তারা একাই লড়াই করতে পারত, কিন্তু সেই শক্তি তাদের নেই। এই কম্পালশনটাকে আমাদের মেনে নিতে হবে, এবং কংগ্রেসের বিরুদ্ধেও আমাদের অনেক অবস্থান আছে, কিন্তু কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা, কংগ্রেসের যে বহুত্ববাদী সংস্কৃতির প্রতি অনুরাগ, সেটাকে আমরা সমর্থন করি। এবং সেই জন্য আমরা, এবং শক্তির বিচারেও তো কংগ্রেসের শক্তি কমলেও বিজেপির বিরুদ্ধে এখনো তারা সর্বভারতীয় প্রেক্ষাপটে বৃহত্তর বিরোধী দল। আচ্ছা, সুতরাং কংগ্রেসকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমরা সেই বৃহত্তর লড়াইয়ে তাদের সঙ্গে আছি। বেশ, জয়দেব বাবু, নিশ্চয়ই আপনি জানবেন, জয়দেব বসু, আপনি শেয়ার করেছেন, আপনার থেকেই বিষয়টা তুলে ধরবো। জয়দেব বসু লিখেছেন, ফিরে যাও মানুষের কাছে, আবার নতুন করে শুরু করে ফিরে যাও মানুষের কাছে, তুমি তাকে ছেড়ে গেছো বলে সে এখন দিশেহারা যথার্থ শিশুর মতন, যখন যেখানে পারছে পরে নিচ্ছে গেরুয়া বা গান্ধী পোশাক। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটা বুঝতে পারছেন। এই গান্ধী পোশাক, দেখুন, হ্যাঁ, আমি একটু আগে বললাম আপনাকে যে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিরোধিতা কিন্তু কম হয়নি। ইউপিএ 1 থেকে আমরাও সমর্থন তুলে নিয়েছিলাম, কিন্তু বিষয় হচ্ছে আজকে ইতিহাস এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, এবং
সম্ভবত সেটা বামপন্থীদের 2004 থেকে 2008 সালের সম্ভবত, অনিমান বাবু, যদি আমার স্মৃতিভ্রষ্ট না হয়। হ্যাঁ, কিন্তু বর্তমানে বামপন্থীদের যে ক্ষমতাটা কমেছে, শক্তিটা কমেছে, এবং আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে বিজেপির যে ভয়ঙ্কর আগ্রাসন, যে আগ্রাসনটা ভারতবর্ষের সংস্কৃতিটাকে পরিবর্তন করতে চাইছে, এটা ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় থ্রেট। ভারতবর্ষের বহুত্ববাদী যে সংস্কৃতি, তার কাছে সবচেয়ে বড় থ্রেট। বেশ, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে মেনে নিয়ে, সেই বাস্তবটাকে মেনে নিয়ে আমরা কংগ্রেসকে সমর্থন করছি। বেশ, মানে এই বেশ, নয় যে বেশ। কংগ্রেসের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্যই নেই। বেশ 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 কিন্তু বেশ বিশেষ কিছু এখান থেকে একেবারে আমি সরাসরি চলে আসবো আগে অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, যখন আপনারা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন, একদম আপনারা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার আপনাদের যে আপনারা একলাই চলবেন, তখন সেখানে সিপিআইএম বা বামফ্রন্ট এখনো কংগ্রেসের হাত ধরে থাকতে চাইছে, তার কারণ তাদের মত একটাই, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা কেন মনে করছেন যে আপনারা একাই লড়াই করতে পারবেন? আপনারা আসনের কথা বলছেন, দেখুন, সেই জায়গাতে দাঁড়িয়ে এনাদের লড়াই আমরা আগেও দেখেছি। 2000 কাদের লড়াই? বামপন্থী এবং কংগ্রেসিরা হাতে হাত মিলিয়ে 2019 সালে লোকসভায় যেভাবে তাদের ভোট বিজেপির দিকে ট্রান্সফার করেছে, তারা ভেবেছিল, তাদের উচ্চ নেতৃত্বরা অনেক জায়গায় আমরা দেখেছি তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে গেলে আগে বিজেপিকে নিয়ে আসতে হবে, এবং সেই কাজটা করবার জন্য এরা দুই পক্ষ একত্রিত ভাবে বিজেপির দিকে তাদের ভোটটা ট্রান্সফার করেছিল। এবং তার ফলে দেখবেন 19 সালের রেজাল্টে বেশিরভাগ জায়গায় এদের যারা প্রার্থী ছিল তাদের প্রায় জামানত জব্দ হয়েছে, এবং এদের ধারণা ছিল যে বিজেপিকে জিতিয়ে আনতে পারলে পরবর্তীকালে তারা নাকি এখানে ক্ষমতায় আসতে পারবে। এই দর্শনে এরা বিশ্বাসী, এবং এরা কখনো দেখবেন না বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলন করে, কখনো বিজেপির বিরুদ্ধে কোথাও কোনো কথা বলে না। এরা বরাবরই বিজেপিকে সুবিধা করে দেওয়ার, বিশেষ করে রাজ্যের যে কংগ্রেস এবং সিপিএমরা আছে, তারা সব সময় বিজেপিকে সুবিধা করে দেওয়ার যে একটা চেষ্টা করে। এবং আমরা যেটা বলছি, কিছুক্ষণ আগেই খগেন বাবু বলছিলেন যে ওই লাইনটা ক্লিয়ার হলো না, কারা বিজেপির বিরুদ্ধে কথা বলে না? কংগ্রেস সিপিএম প্রত্যেকটা আপনি চ্যানেলে বসলেই দেখবেন, চ্যানেল খুললে পারে বরাবর এরা কংগ্রেস সিপিএম অ্যাটাক করে তৃণমূল কংগ্রেসকে। এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তারা কখনো কোনোভাবে বিজেপির বিরুদ্ধে তারা কখনো মুখ খোলেন না, তার কারণ তাহলে তাদের সমস্যা। শুধুমাত্র কথা হয় অলোকেশ বাবু, এবং শুধু তার থেকে বড় একটা কথা হলো, আরো একটা প্রশ্ন আমি এখানে অ্যাড করবো, তারপর অলোকেশ বাবুর কাছে উত্তরটা নেব। আজকে বোলপুরের তরণে একেবারে অনুব্রত মণ্ডলের ছবি, আগে সেই ছবিটা একবার আপনাদেরকে দেখায়, তারপর অলোকেশ বাবুর কাছে আসছি। একেবারে বোলপুরের তরণে অনুব্রত মণ্ডলের ছবি একেবারে সাজানো। প্রশ্ন হচ্ছে, আপনারা কি আগে থেকেই জানতেন যে এই বাংলাতে ন্যায় নেই, তাই জন্যই কি আপনারা ভারত জোড়ো ন্যায় যাত্রা বের করেছিলেন? অলোকেশ বাবু, দেখুন, ভারত জোড়ো ন্যায় যাত্রা একটা বিশেষ কনসেপ্টের যাত্রা। এই যাত্রা কংগ্রেসের কোনো রাজনৈতিক যাত্রা নয়, এটা ভারতবর্ষের। ছবিটা দেখুন অলোকেশ বাবু, ছবিটা দেখুন অলোকেশ বাবু, ছবিটা দেখুন না, আমি দেখেছি এরকম আরো কিছু কিছু ছবি বিভিন্ন জায়গায় আগামী দিনেও পাবেন, দেখবেন। তো আমি ওটা নিয়ে যাচ্ছি না। কথাটা হলো হচ্ছে যে ভারত জোড়ো ন্যায় যাত্রাটা আসলে কি? ন্যায় যাত্রাটা ভারতবর্ষের নিপীড়িত, সাধারণ, অবহেলিত, নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য রাহুল গান্ধী সার্বিকভাবে এই নেতৃত্ব নিজের হাতে তুলে নিলেও এই ন্যায় যাত্রা ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের একার রাজনৈতিক উদ্দেশ্যের কোনো যাত্রা নয়। এই যাত্রাটা সার্বিক যাত্রা, ন্যায়ের যাত্রা। আজকে মণিপুর জ্বলছে, আজকে উত্তরপ্রদেশ জ্বলছে, মধ্যপ্রদেশ জ্বলছে, পশ্চিমবঙ্গ জ্বলছে। মহিলারা নির্যাতিত, ধর্ষিত, এবং এই বিভিন্ন কারণে রাহুল গান্ধী এই যে ন্যায় যাত্রা, অর্থাৎ ভারতবর্ষ যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, যেই গণতন্ত্রের ন্যায় ব্যবস্থা মানুষকে দৃঢ় শক্তিশালী করেছিল, আজকে একজন কৃষকের ছেলেকে দেশের প্রধানমন্ত্রী করেছিল, একজন চা বিক্রেতাকে দেশের প্রধানমন্ত্রী করেছিল। যে গণতন্ত্র এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ন্যায় যখন অবহেলিত, লাঞ্ছিত, সেই সময় রাহুল গান্ধী দেশের সমস্ত মানুষকে নিয়ে, আমরা কিন্তু আমন্ত্রণ করেছি সমস্ত রাজনৈতিক দলকে, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কেউ বাদ যায়নি, তাদেরকে আমন্ত্রণ করিনি এমন কোনো জায়গা নেই। এবং এই যাত্রা কিন্তু
অরাজনৈতিক। রাহুল মুখ্যমন্ত্রী গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা ভারত জোড়ো বলছে না। যাত্রা- মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে তাকে বলাই হয়নি, সে জানেই না, ন্যায় যাত্রা সম্পর্কে জানতেই না। হ্যাঁ প্লিজ একটু বলে দেই। হ্যাঁ বলুন বলুন। ভারতবর্ষের যে ভারত জোড়ো যাত্রা উত্তর দক্ষিণ হয়েছিল, সেটা ভারতবর্ষে এমন সংক্ষেপে, কোনো মানুষ নাই জানে একটু না। সংক্ষেপে। পূর্ব পশ্চিমের এই যাত্রা এমন কোনো মানুষ নাই জানে না। এবার থাকলো মমতা ব্যানার্জির না জানা। এই যাত্রা যখন এসপিজি প্রোটেক্টেড প্রোগ্রাম রাহুল গান্ধীকে দেওয়া হচ্ছে, এসপিজি প্রোটেকশন করে, তখন যতগুলা রাজ্যের উপর দিয়ে যাবে তার রুট ম্যাপ করে স্বরাষ্ট্র দপ্তরকে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে দেওয়া হয়েছে, এবং তার ভিত্তিতেই স্বরাষ্ট্র দপ্তর রাহুল গান্ধীকে এসপিজি প্রোটেকশন দিয়ে মণিপুর থেকে শুরু করে একদম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র পর্যন্ত নিয়ে যাবে। বেশ, এই যাত্রা। বিষয়ে একেবারে এবং মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ অনুযায়ী- বালুরঘাটের সমাবেশে কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি। প্লিজ শোনাবো। প্রত্যেক রাজ্যের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো কিছু, কিছুই নেই। একেবারে শুনলেন অলোকেশ বাবু। অলোকেশ বাবু আর রাজ্যে কংগ্রেসের নেতৃত্বকে অলোকেশ বাবু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকটাই শুনতে পারেননি আপনি। মমতা ব্যানার্জি বাইকটা আরও একবার শোনাবো আপনার জন্য। অলোকেশ বাবু প্লিজ একবার শুনে নিন মমতা ব্যানার্জি কি বলেছিলেন, শোনাবো আরেকবার। কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো কিছু, কিছুই নেই। শুনতে পেলেন তো অলোকেশ বাবু? আপনার জন্য আরও একবার বাইকটা দেখালাম। একেবারে কংগ্রেস পার্টি দিয়েছে। যদি কংগ্রেস পার্টি হাত না ধরতো তাহলে হ্যাঁ, ওই অনির্বাণ বাবু, মোদির হাত আপনার ধরে কাছেও কিন্তু আসবো। মুখ্যমন্ত্রী চেয়ারটা পায়নি কংগ্রেস। এই একটু আগে বললেন না অরিন্দম বাবু, সংক্ষেপে অলোকেশ বাবু সংক্ষেপে উত্তর দিন। বাম কংগ্রেসের ভোটটা বিজেপিতে চলে গেছে। তার আগে উনি শুরু করেছিলেন যে 16তেও আমরা জিতেছি আপনাদের ছাড়া, 21এও আপনাদের ছাড়াই আমরা জিতেছি, এটা ভুলে যাবেন না, মাঝখানে কাটবেন না, এই অভ্যাসটা বন্ধ করুন। ভুলে যাবেন না। আপনি বক্তৃতা দিতে থাকবেন আর সেটা শুনে যেতে হবে বসে, সেটা না, সেটার জন্য আসিনি আমি এখানে। আমি সবাইকে বলার সুযোগ দেবো। আসবো অলোকেশ বাবু, আপনাকে বলার সুযোগ দিয়েছি, অনির্বাণ বাবু বলার সুযোগ দিয়েছি। আমি খগেন বাবুর কাছে আসবো এবং আবার অনির্বাণ বাবুর কাছেও আসবো। অনির্বাণ বাবু, খগেন বাবু আপনি হাত তুলছিলেন, বলুন কি বলবেন, বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে সংক্ষেপে চাইছি, বলবেন। হ্যাঁ, আমি সংক্ষেপেই বলছি। অরিন্দম বাবু, নির্বাণ বাবু এবং আরেকজন হচ্ছেন অলোকেশ বাবু, এই তিনজনে যে কথাগুলো বলছেন, আমার কথা হচ্ছে যে সম্ভবত এখানে অলোকেশ বাবু বললেন বা অনির্বাণ বাবু বলেছেন, আমি জানি না, বলুন। যে এতটা শুনিনি তখন আমি অন্য সাইডে আমার ফোন এসেছে। না আপনি বলুন, কন্টিনিউ করুন, বলুন। বিজেপি হচ্ছে যে এখানে নাকি একটা ধর্মের রাজনীতি করছে। অনির্বাণ বাবু বলছিলেন, অনির্বাণ বাবু বলছিলেন। হ্যাঁ, অনির্বাণ বাবু। তো আজকে হচ্ছে যে এই যে অযোধ্যা ধামে যেখানে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো, সেটা এটা অযোধ্যা নিয়ে আলোচনার জায়গা নেই। খগেন বাবু ভুলে যাচ্ছেন, তাহলে আমাদেরকে ডাইভার্ট করছেন, ইস্যু ডাইভার্ট করবেন না। এটা অযোধ্যা নিয়ে আলোচনার জায়গা নয়। আরে বাবা, বলেছেন যে এখানে এটা অযোধ্যা নিয়ে আলোচনার জায়গা নয়। খগেন বাবু আপনার উদ্দেশ্যে একবার বলবো, অনির্বাণ বাবু সম্পূর্ণ বিষয়টিকে কিভাবে কেন্দ্রীভূত করেছে সেটাও আপনি নিশ্চয়ই শুনেছেন। শুধু ওটা বলেনি, না হলে আমি সঞ্চালক হিসেবে থামিয়ে দিতাম, কিন্তু শুধুমাত্র ওটা বলেনি। খগেন বাবু বলুন। বলতে গিয়ে বিজেপিকে আটকাচ্ছেন। প্লিজ আপনারা বিজেপিকে আটকাবার জন্য INDIA করলেন। এবার পরস্পরের বিরুদ্ধে আপনারা এবার রাস্তায় নামছেন। এবার হচ্ছে যে আপনারা এই সমস্ত যে করা, এটা আপনাদের এটা অভ্যাস, এটা মানুষকে ভুল বোঝানো, মানুষকে বিভ্রান্ত করা, এটাই আপনাদের চরিত্র। আজকে আমি যেটা বলতে চাইছি যে মানুষ এখন ঠিক করে ফেলেছে যে ভারতবর্ষের যদি একটা আমাদের দেশকে, আমাদের দেশের মধ্যে স্বনির্ভরতা, যে আমাদের দেশের মধ্যে যদি আনতে হয়, আমাদের দেশকে যদি আমাদের আরো উন্নত করতে হয়, তাহলে একমাত্র বিজেপি পারে, অন্য কোনো দল করতে পারে না। তাই আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার লক্ষ্য হচ্ছে, তার
মানুষের কাছে আবেদনই হচ্ছে 60 যে বছর আমরা ধরে বিকল্প বিজেপি করেনি, তৈরি করবো। 60 বছর এটাতে ধরে সবাই হচ্ছে। এই দেশটা চলেছিল শুধু আপনার ধর্মনিরপেক্ষ ভাবে, এবং 60 বছর ধরে যা উন্নয়ন হয়েছিল, যা যা হয়েছে সেগুলো আপনাদের সরকার বিক্রি করে খাচ্ছে। আপনার সরকার 60 বছর ধরে দেশে যে ধর্মনিরপেক্ষ সরকার উন্নয়ন করেছিল, সেই উন্নয়নের সমস্ত আজকে সেল বেল LIC আপনারা রেল সবকিছু বিক্রি করে খাচ্ছেন। দেশ বিক্রি চায় না, দেশ চায় নতুন করে গঠন হোক, তৈরি হোক। অনির্বাণবাবু আসবো, অনির্বাণবাবু থেকে উত্তর নেবো। অনির্বাণবাবু অনেক আঙুল তুলে রেখেছে, প্লিজ অনির্বাণবাবু প্লিজ বলুন। অনির্বাণবাবু আসবো, অনির্বাণবাবুকে বলার সুযোগ দিতে হবে। অনির্বাণবাবু বলুন এটাই করছে। প্লিজ। খগেনবাবু আপনারা 100 দিনের কাজের টাকা দেন না মানুষের, আপনারা গৃহ প্রকল্পের টাকা আটকে দেন। আপনারা এরকম সাংসদ পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গের মানুষের হক মারার লড়াই করছেন, আপনারা বিজেপি সাংসদরা পশ্চিমবঙ্গের মানুষের হক মারছে। অনির্বাণবাবু প্লিজ 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 অনির্বাণবাবু বলুন। কে বলবে? আমি অনির্বাণবাবুকে বলার সুযোগ আমি দিচ্ছি। আমি আমি দুটো কথা বলছি। হ্যাঁ, একটা please. হচ্ছে যে ওই তৃণমূলের যিনি আছেন অরিন্দম বাবু সম্ভবত, অনির্বাণবাবু বলুন। উনি বললেন না যে 2019-এ নাকি বাম এবং কংগ্রেস বিজেপিকে ভোট ট্রান্সফার করেছিল, এবং এইটা উনি খুব প্রবীণ মানুষ, তো এত কাঁচা কথা উনি কি করে বলছেন আমি জানি না। ভোট কি কারো পৈতৃক সম্পত্তি? মানে ভোট ট্রান্সফার করা যায় ইচ্ছা মতো? মানে এত ক্ষমতা যে বামদের বা কংগ্রেসের যে ভোটটাকে আমি ইচ্ছে হলো ট্রান্সফার করে দিলাম? ভোটটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়। তা যদি হয়, ওনার যদি ওই যুক্তিটাই হয়, 2011 সালের আগে বামপন্থীরা ক্ষমতায় ছিল, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তাহলে ভোটটা কে কাকে ট্রান্সফার করেছে? তাহলে বামপন্থীরা তৃণমূলকে ট্রান্সফার করেছিল ক্ষমতায় আসার জন্য নাকি? ভ্যালিড পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। বামপন্থীদের অপশাসনের জন্য বামপন্থীদের যেতে হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের সুশাসন আছে বলে 15 বছর ধরে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আপনি একটু চুপ করুন। নয়নের মণিকোঠায় বসে রাখছে। আপনার ডায়লগ শুনতে তো খালি আসেনি। অনির্বাণবাবু আপনি তো আপনার প্রথম প্রশাসনের প্রশ্নের উত্তর আগে নিয়ে নেব। চুপ করুন। অনির্বাণবাবু আপনার প্রথম প্রশ্নের উত্তর অরিন্দমবাবু থেকে নেব, তারপর আবার দ্বিতীয় প্রশ্ন আপনাকে বলার সুযোগ দেবো। অরিন্দমবাবু বলুন, বলুন। অরিন্দমবাবু আপনাকে বলার সুযোগ দিলাম, বলুন। বলছি যে উনি যেটা বলছেন এটা তো ঘরে ঘরে আমি বলার ব্যাপার না, ঘরে ঘরে বামপন্থী মানুষরা যারা বামপন্থী দল করেছে আমাদের এখানে, যারা মানে বামফ্রন্টের নেতৃত্বস্থানীয় মানুষ, তারা প্রচার করেছে যে বিজেপিকে ভোট দেওয়া হোক। একবার বিজেপিকে এই বাংলায় নিয়ে আসতে পারলে তারপর নাকি সিপিএম আবার ক্ষমতায় আসতে পারে। সেটার জায়গায় এখন দেখা যাচ্ছে তাদের যে ভোটটা চলে গেছে, সেই ভোটটা আর তারা কিন্তু ব্যাক করে আজ অব্দি ফিরিয়ে আনতে পারছে না। এটা তাদের সংগঠনের দুর্বলতা। বাবুল সুপ্রিয়কে কে ট্রান্সফার করলো একটু বলবেন? বাবুল সুপ্রিয়কে কে ট্রান্সফার করলো একটু বলবেন? বাবুল সুপ্রিয় যদি বিজেপি থেকে তৃণমূলে আসে তা আপনাদের গায়ের জ্বালা হয় কেন? কে ট্রান্সফার করলো? আজ এই বাবুল ট্রান্সফারটা কে সুপ্রিয় করলো? যদি কোন বিজেপি ভেঙে যদি তৃণমূলে আসে আপনাদের রাগ হয় কেন? বাইরন বিশ্বাস যদি আপনাদের দল না করে তার দায়িত্ব আমাদের, বেশ 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 একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। তার দায়িত্ব আমাদের, আপনাদের দল না করলে। অন্তিম লগ্নে এসে সবাইকে 1 মিনিট করে সময় সুযোগ দেব। বাইরন বিশ্বাসকে ট্রান্সফারটা কে করলো? ওখানেও আপনারা জীবনে জিততে পারতেন না। বাইরন বিশ্বাসকেও তৃণমূলের একটা অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ভাবমানস সবসময় অতিথি যারা তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে। আমাদের সংস্কৃতি বলে অতিথি দেবো ভব। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। অধীররঞ্জন চৌধুরী কি বলেছে সেটা আপনাদের শুনলাম। এবার প্রত্যেককে 1 মিনিট করে সময় সুযোগ দেবো, স্ট্যান্ড পয়েন্ট রাখার। প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। চলুন প্রথম যাবো একেবারে অনির্বাণবাবুর কাছে। অনির্বাণবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন। অনির্বাণবাবু বলুন। দেখুন, আরএসএস এর দুর্গার কাছে বিজেপি বিরোধিতা আমাদেরকে শিখতে হবে না। বিজেপির ক্যাবিনেটে উনি ঘর করেছেন এবং আরএসএস থেকে দুর্গা আখ্যা পেয়েছেন,
হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা সবাই জানে। এনআরসি বিল যখন এসেছিল তখন ওর 10 জন সাংসদ তারা ভোটদানে বিরত ছিলেন। যতগুলো বিল এসছে পার্লামেন্টে, একটা বিলেও তৃণমূল ভোটদানে অংশগ্রহণ না করে সেই বিলটা পাশ করে আইনে পরিণত হওয়ার জন্য সুবিধা করে দিয়েছে বিজেপি। সুতরাং এই তৃণমূলের কাছ থেকে বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সেটা শিখতে হবে না। আমরা বারবার বলছি, বিজেপির বিরুদ্ধে আমাদের যে বৃহত্তর প্রেক্ষাপটে লড়াই এবং এ রাজ্যে দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত দালালদের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই, সেই লড়াই জারি থাকবে। সেই লড়াইয়ে যারা অংশী এবং সঙ্গী হবে তাদেরকে সবসময় আমরা স্বাগত জানাই। বেশ বেশ, এবার সুযোগ দেবো অলোকেশ বাবু। অলোকেশ বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমি বলবো যে একটু আগে যিনি বললেন যে আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষকে মানে দেশকে নেতৃত্বটা আগাগোড়া কংগ্রেসই দিয়েছে, ঠিক আছে। এবং আজও রাহুল গান্ধী বিভিন্ন সময়ে দেশকে ভারত জোড়ো যাত্রা বলেন বা ভারত জোড়ো ন্যায় যাত্রা বলুন, এই সমস্ত যাত্রার মাধ্যম দিয়ে আজকেও ভারতবর্ষের মানুষকে নেতৃত্বটা কিন্তু কংগ্রেসই দিচ্ছে এবং ভবিষ্যতেও দেশকে নেতৃত্বটা কংগ্রেস দেবে। এই আদানি আম্বানির বন্ধু সরকার অর্থাৎ এই মানুষকে মিডিয়ার মাধ্যমে ঝলসে দিয়ে, মানুষকে মিডিয়ার পকেটে নিয়ে আর মিডিয়াকে মোদি এবং অমিত শাহের পকেটে নিয়ে, মোদি অমিত শাহকে নাগপুর আরএসএস এর পকেটে নিয়ে এই যে একটা আদানি আম্বানির সরকার চলতেছে, এই সরকারকে গট আপ করে এখানে আমাদের দিদি ভাই এদের সঙ্গে তলে তলে ছাট মিলিয়ে যেটা কেন্দ্রে মোদি এবং অমিত শাহ করতেছে সিবিআই ইডি দিয়ে, পশ্চিমবঙ্গে সিআইডি দিয়ে এই একই কাজ কিন্তু মমতা ব্যানার্জির সরকারও করছে। সুতরাং মোদি আর দিদির মধ্যে কোনো পার্থক্য নাই। দিদি ভাই মোদি ভাই টাকার এই পিঠ আর ওই পিঠ, দিদি ভাই আর মোদি ভাই ষড়যন্ত্র করে কংগ্রেসকে পিছনে ছুরি মারার কাজটা প্রথম দিন থেকেই করে আসছিল। বেশ বেশ, আপনার সময় শেষ, আপনার সময় শেষ। এবার একেবারে চলে আসবো খগেন বাবুর কাছে। খগেন বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, বলুন। কাজ হয়ে গেছে প্লিজ খগেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। খগেন বাবু বলুন। হ্যাঁ, আমার যেটা বলার ছিল, আমি যে এরা এই তিনটে দল থেকে যারা বলছেন, বিশেষ করে বামফ্রন্ট থেকে, কংগ্রেস থেকে এবং টিএমসি থেকে, এদের যে ওনাদের যে বক্তব্য, এরা দিশাহীন অবস্থায় চলছে। এবং তিনটা দলকে যদি দেখেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ওরা মঞ্চ তৈরি করেছে, কিন্তু কোনো মঞ্চ টিকে থাকতে পারেনি। তার ফলশ্রুতি হচ্ছে যে পশ্চিম বাংলা থেকে কংগ্রেস এবং বামপন্থীরা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের এই সমস্ত দিশাহীন একটা যদি তাদের লক্ষ্য থাকে, তাহলে কখনো হচ্ছে সেখানে মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিবে। আর তৃণমূল কংগ্রেস তাদের একটাই লক্ষ্য, যে আমি যদি সমস্ত এদেরকে এক জায়গায় করে দিয়ে, বিজেপি যেহেতু হচ্ছে রাস্তায় নেমে লড়াই করছে, প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাই আমাদের কখনো কখনো তাদেরকে সহযোগিতা নিতে হবে। এবং সহযোগিতা নেওয়াটাই হচ্ছে তার শুধু তার স্বার্থে টিআরকে টিকে রাখা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এটা দিশাহীন। আপনার সময় শেষ হয়েছে। এবার একেবারে সরাসরি অন্তিম লগ্নে এসে অরিন্দম বাবুকে সুযোগ দেবো। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। দেশকে সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা করতে হবে। দেশকে যে দেশের সম্পত্তি সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে সেগুলো থেকে রক্ষা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে শক্তিশালী দল, আমরা চাইব এবং আমরা এর পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। 11 সালে বামফ্রন্ট বিজেপিকে হারিয়েছি। 16 সালে আমরা বামফ্রন্ট বিজেপি সিপিএম সবাইকে হারিয়ে ক্ষমতায় এসেছি। 19 সালেও আমরা এদের বিরোধিতা করে আমরা ক্ষমতা ধরে রাখতে পেরেছি। বেশি সংখ্যক আমরা যে লোকসভার আসন আমরা ধরে রাখতে পেরেছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। এবং 21 সালেও বিজেপি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে আমরা এককভাবে লড়াই করে পশ্চিমবঙ্গে 213-র উপরে সিট পেয়ে আমরা ক্ষমতায় আছি এবং পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উপরে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা বলুন, আজকে ঘরের টাকা বলুন, সমস্ত বিষয় যেভাবে অর্থনৈতিক একটা অবরোধ সৃষ্টি করছে, সেই অবরোধ থেকে মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ। আগামী দিনেও একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। একটা কথা বলেই এখন শেষ করতে হবে। অলোকেশ বাবু, আপনি একটা কথা বললেন যে মিডিয়াকে পকেটে ভরে রাখা হচ্ছে বিজেপির থেকে।
ট্রাইব টিভি ও মিডিয়ারই অংশ। আপনাকে একটা কথা বলে রাখি, ট্রাইব টিভি কারো কথাতে চলে না, এক কথায় অঞ্জন কারো কথাতে চলে না। শেষ অবধি লড়াইটা লড়ে যাব জনসাধারণের জন্য, কারণ আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জানিয়ে রাখলাম আপনাকে। আপনাদের চারজনকেই ট্রাইব টিভিতে আসার জন্য, এক কথা অঞ্জনে আসবার জন্য অশেষ ধন্যবাদ। এবং যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, ইন্ডিয়া জোট হোক কিংবা বিরোধীদের কথা অনুসারে ঘোট হোক, কিন্তু শেষ কথা বলবে জনতা জনার্দন। তার কারণে এই হাতের আঙুল, এই হাতের আঙুলের পাওয়ার কতটা সেটা লোকসভা নির্বাচনেই আপনারা দেখতে পারবেন। এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায় এক কথা অঞ্চলে। নমস্কার।